দেখা যাচ্ছে তো? ওকে, চলো আজকে তাহলে কি শুরু করব। আজকে শুরু করছি ম্যাটেরিয়াল সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, ম্যাটেরিয়াল সায়েন্সটা দুভাবে পড়ানো হবে। একটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, ম্যাটেরিয়াল সায়েন্স। এই ম্যাটেরিয়াল সায়েন্সটা, পেনটা ভালো না। এই ম্যাটেরিয়াল সায়েন্সটা দুটো ভাগে হবে। একটা হবে কিছু হ্যান্ড নোটস করা হবে, হ্যান্ড যেগুলো নোট আছে হাতে করে লিখে লিখে নোট পড়াবো। আর কিছু কিছু কোশ্চেন হোয়াইট বোর্ডে পড়াবো, ঠিক আছে? যেমন হোয়াইট বোর্ডে সম, থার্মাল পুরোটা হোয়াইট বোর্ডে হবে। এবার মেটেরিয়াল সায়েন্সে কিছুটা হ্যান্ডে হবে, হাতে লিখে নোট পড়াবো, আমি বলবো, দেখাবো, হ্যাঁ? অথবা যেগুলো নোটগুলো দরকার, ইম্পর্টেন্ট নোট, মানে পুরো থিওরি পেপার আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলো বলবো, যখন আমি করাবো সব বলবো, ঠিক আছে? আচ্ছা, ম্যাটেরিয়াল সায়েন্সে তাহলে আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে, তাই না? আগে ম্যাটেরিয়াল সায়েন্সের ক্লাস তো এখানে হয়নি মনে হয়, এই গ্রুপটাতে। না, এখানে হয়নি। তাহলে ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে ফার্স্ট ক্লাস, ম্যাটেরিয়াল সায়েন্স, ইএনসি, আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে। হুম, আমি এই সপ্তাহে বলেছিলাম ম্যাটেরিয়াল সায়েন্স পড়াবো আর ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়াবো, তাই না? তোমাদেরকে অলরেডি আমি বলেছিলাম। চলো, আচ্ছা প্রথমে এবার দেখে নাও, সব দেখতে পাচ্ছ তো? অল ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? না, ঠিক আছে। এই নোটসটার ভিডিও তুমি মোটামুটি রাত্রেবেলা পেয়ে যাবে। পুরো নোটসটা রেডি করিনি, কিছুটা নোট রেডি করেছি, কিছুটা নোটসটা রেডি করা হয়নি এখন পর্যন্ত, রাত্রেবেলায় পেয়ে যাবে। ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের প্রপার্টিজ সম্বন্ধে, কি কি প্রপার্টিজ আছে প্রপার্টিজ সম্বন্ধে আমরা পড়বো প্রথমত, ঠিক আছে? কি কি প্রপার্টিজ ম্যাটেরিয়াল সম্বন্ধে পাওয়া যায়, এটা আমরা বেসিক সায়েন্সও পড়ে এসেছি। যেমন প্রপার্টিজ এর মধ্যে ফার্স্ট হচ্ছে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি ধর্ম। তাহলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে ইলাস্টিসিটি ধর্ম থাকতে হবে। ইলাস্টিসিটি ধর্ম সম্বন্ধে আমরা কি জানি, ধরো একটা বডি আছে, বডিটা 100 mm, ভালো করে শুনবে, একটা বডি আছে, বডিটা আছে 100 mm। ইলাস্টিসিটি ধর্ম কাকে বলে? একটা বডি আছে, বডিটার লেন্থ হচ্ছে 100 mm, বডিটার উপর আমি লোড দিয়ে দিলাম, তাহলে ধর বডিটার উপর লোড দিয়ে দিলাম, সেই লোডটাকে বলছি টেনসাইল লোড। এদিকে টানছে পি নিউটনে, এদিকে পি নিউটন টানছে। বডিটা বেড়ে হলো 105, বডিটা বেড়ে হলো 105। প্রথমে বডিটার লোড কত ছিল? 100। প্রথমে বডিটার লোড ছিল 100, লোড দেওয়ার পর কত হলো? 105। বাট লোডটা যদি রিমুভ করে দিই, আফটার দ্য রিমুভিং লোড, আফটার দ্য রিমুভিং লোড, আমি যদি বডিটার লোডটা রিমুভ করে দিলাম, তাহলে বডিটা যদি আবার 100 mm পুনরায় ফিরে আসে, বডিটা পুনরায় যদি আবার 100 mm এ ফিরে আসে, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক। মানে একটা বডির উপর লোডটা কি হবে, আপনার যে রিমুভিং লোড, লোডটা যদি হাঁটিয়ে দিই, তাহলে বডিটা যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, অনেক সময় কি হবে, 105 আছে, বডিটা লোডটা রিমুভ করে দিলাম, 105ই রয়ে গেল, আগের অবস্থা ফিরে এলো না, সেটা আলাদা। যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক, মানে ইলাস্টিসিটি। সেই ধর্মটাকে বলবো ইলাস্টিসিটি। ক্লিয়ার? সবারই বোঝা গেছে? মেসেজ করে বলবে সবারই বোঝা গেছে। হ্যাঁ না না, বলো। অল ক্লিয়ার? মেসেজ অল ক্লিয়ার, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা কি লিখবো, ইলাস্টিসিটি ধর্ম কাকে বলবো? এটা ফিজিক্সেও ছিল। ইট ইজ, বা দ্য প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল, বা ইট ইজ দ্য প্রপার্টিস লিখছি, ইট ইজ দ্য প্রপার্টিস, প্রপার্টিস মানে ধর্ম, প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল, এটা ম্যাটেরিয়ালের ধর্ম, বাই হুইচ, যেটি, বাই হুইচ, যেটি, যেটি কি করছে,
যেটি আবার পুনরায় আগের অবস্থায়, বাই হুইচ ইট ক্যান বি রিটেন অরিজিনাল শেপ এন্ড সাইজ। অরিজিনাল শেপ এটা ছিল, লোড দিলে তারপর এটা হলো, তারপর এটা যদি আবার রিমুভ করে দাও তাহলে আবার যদি সে অরিজিনাল অবস্থায় ফিরে আসে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক মানে ইলাস্টিসিটি। ঠিক আছে, ইট ক্যান বি রিটেন অরিজিনাল শেপ এন্ড সাইজ আফটার দ্য রিমুভিং লোড, যখন লোডটা রিমুভ করে দেবো, আফটার দ্য রিমুভিং লোড। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি বলবো না, আমরা বলবো যে এটা হচ্ছে প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে একটা ধর্ম, যখন ইট ক্যান বি রিটেন অরিজিনাল শেপ এন্ড সাইজ, মানে তুমি লোডটা দেওয়ার পর 100 ছিল, লোডটা দেওয়ার পর 105 হলো ডাইমেনশনটা, বাট যখন লোডটা ছেড়ে দিলে তারপর আবার যদি পুনরায় অবস্থায় ফিরে আসে, ইট ক্যান বি রিটেন অরিজিনাল শেপ এন্ড সাইজ আফটার দ্য রিমুভ। লোডটা রিমুভ করার পর যদি সে আবার পুনরায় শেপ এন্ড সাইজে ফিরে আসে সেটাকে আমরা কি বলবো, ইলাস্টিসিটি। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, নেক্সট হচ্ছে ধর্ম হচ্ছে 2 নম্বর ধর্ম হচ্ছে প্লাস্টিসিটি। হোয়াট ইজ দ্য প্লাস্টিসিটি? প্লাস্টিসিটি ধর্ম কাকে বলে? প্লাস্টিসিটি হচ্ছে ইলাস্টিসিটি উল্টো। ইলাস্টিসিটিটা উল্টো, অপোজিট টু দ্য ইলাস্টিসিটি। ফার্স্ট লাইন, অপোজিট টু দ্য ইলাস্টিসিটি। অপোজিট টু দ্য ইলাস্টিসিটি, এটা হচ্ছে কার ধর্ম? এটা হচ্ছে প্লাস্টিসিটি, হচ্ছে ইলাস্টিসিটি উল্টো। তার মানে কি? মানে হচ্ছে তুমি যদি 100 mm ছিল, লোডটা দিলে কত হলো? 105 হলো। লোডটা দিলে 105 হলো, বাট যদি লোডটা রিমুভ করে দিলে তখন আবার 100 mm হলো না, 105ই রয়ে গেল। মানে 100 mm না হয়ে 105ই রয়ে গেল। মানে সে আবার পুনরায় ফিরে আসতে পারছে না, সে আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। যদি আগের অবস্থায় ফিরে আসতে না পারে তাহলে সেটাকে বলবো প্লাস্টিসিটি। যদি ফিরে আসতে পারে সেটাকে বলবো ইলাস্টিসিটি, যদি ফিরে আসতে না পারে সেটা বলবো প্লাস্টিসিটি। তাহলে প্লাস্টিসিটি কি বলবে? ইট ইজ দ্য প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ ইট ডু নট রিটেন অরিজিনাল শেপ এন্ড সাইজ আফটার দ্য রিমুভ লোড। যদি লোডটা রিমুভ করে দাও, সে যদি আবার পুনর অবস্থায় ফিরে আসতে না পারে, ডু নট রিটেন, আগের অবস্থায় ফিরে আসতে না পারে, সেটাকে বলবো প্লাস্টিসিটি। ক্লিয়ার, বোঝা গেছে? অল ভেরি গুড। বিশ্বজিৎ, তোমার বন্ধু যে দুটো ফোন করেছিল অ্যাডমিশনের ব্যাপারে, সে কিন্তু অ্যাডমিশন নেয়নি। হ্যাঁ, ও বলেছিল আমি একটু বাইরেই আছি স্যার, তুমি একটা কথা বলে নিও, আমাকে রাত্রেবেলা জানিয়ে দিও, অফলাইন ব্যাচে দেখবে বলেছিল। হ্যাঁ, আর যদি না নিতে চায় আলাদা, আশা করি নেবে, ওরা বলেছিল, কিন্তু ওরা বলবে পিছিয়ে যাচ্ছে। এই তো আমাদের থার্মাল অনেকটা এগিয়ে গেছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল চলছে 3 নম্বর, আজকে আমরা ম্যাটেরিয়াল সায়েন্স শুরু করে দিচ্ছি, আর বৃহস্পতিবার শুক্রবার থেকে আবার ম্যানুফ্যাকচারিং শুরু করে দেবো, তাহলে 4টা সাবজেক্টই চলছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাক্টিলিটি। 3 নম্বর হচ্ছে ডাক্টিলিটি। হোয়াট ইজ দ্য ডাক্টিলিটি? ডাক্টিলিটি মানে কি হচ্ছে, আচ্ছা ম্যাটেরিয়াল সায়েন্সে কোনো ইউনিট ওয়াইজ হবে না। আবার বলছি, ম্যাটেরিয়াল সায়েন্সে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি লেকচার ওয়াইজ দিয়ে দেবো, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, ওখানে ইউনিট দেবো না। কেন দেবো না বলে দিচ্ছি। তোমাদের ম্যাটেরিয়াল সায়েন্সে যেটা করেছে, ইউনিট 1, 2, 3 এটাকে গুছিয়ে বোঝাতে পারেনি, বাকি পরের গুলোকে যেমন পরপর ঠিক আছে, বাট 1, 2, 3 ইউনিটটা ঠিকভাবে করেনি। এখানে মানে একটু এদিক ওদিক করে দিয়েছি। আগের সিলেবাসটা ঠিক ছিল, তোমাদের যে নতুন যে 2 বছর হলো সিলেবাসটা হয়েছে সেটা একটু এদিক ওদিক করে দিয়েছে। তাহলে আমি পড়াবার সময় আমি আগের সিলেবাস মানে আগের সিলেবাস ওয়াইজ পড়াবো না, মানে টপিক ওয়াইজ পড়াবো, যেটা তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইরকম পড়াবো না যেটা বুঝতে অসুবিধা হয়। যেমন তোমার প্রথমে ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে দিয়েছে, তো প্রথমে যদি এই ফেরাস মেটেরিয়াল কি নন ফেরাস মেটেরিয়াল কি না জানো, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে কি জানবে? তাহলে আমি কি করছি যে আমার মতো করে পড়াচ্ছি। হ্যাঁ, লাস্টে তুমি দেখে নেবে, কোনো টপিক বাদ যাবে না। ঠিক আছে, কনফার্ম। আমি এটা আগের বারে একবার পড়িয়েছিলাম 2 বছর আগে, তখন ওর ছেলেদের অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি তারপর থেকে এইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা ডাক্টিলিটি কথা অর্থ কি হচ্ছে, ধরো একটা মেটেরিয়ালটা পড়ে আছে, এটা একটা মেটাল পড়ে আছে এরকম অবস্থায়, সেটা যদি কনভার্ট হয়ে পর থিন সিটে তৈরি করে, পাতলা সিট, এক ধরনের থিন সিট,
পাতলা সিটে তৈরি করে, দ্যাট ইজ কল ডাক্টিলিটি। ক্লিয়ার? আবার বলছি কি না, একটা ওয়ার্কপিস আছে, মনে করি একটা ওয়ার্কপিস পড়ে আছে, ওয়ার্কপিস সেটা এইভাবে পড়ে আছে মোটা, বা চুইংগামটা চিবাচ্ছ চিম করে টানলে কি হবে, একটা পাতলা সিটের মতন তৈরি হবে, দ্যাট ইজ কল, এটাকে বলে, এই ধর্মটাকে বলা হয় ডাক্টিলিটি। ধর্মটা কি বলা হয়? ডাক্টিলিটি। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল কি হচ্ছে, দ্যাট ইজ দা, এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কপার। কপারের মধ্যে ভালো ডাক্টিলিটি ধর্ম দেখা যায়, জিজ্ঞেস করে যে কপারের মধ্যে ডাক্টিলিটি ধর্মটা খুব ভালো। ঠিক আছে, যেমন চক গুঁড়ো, আমরা টিচাররা পড়াই, চক দিয়ে পড়াই না, চকের কোনো ডাক্টিলিটি নেই, কেন না, চকটা গুঁড়ো, ডাস্ট, সেটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়, তার ডাক্টিলিটি, সেটা পাতলা আকারে পরিণত হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের এক্সাম্পল যদি বলে যে ডাক্টিলিটি ধর্ম ভালো কাজ, বলবে কপারে। ঠিক আছে, ডেফিনেশন চলে যাও, কোথায় গেল মুছার জায়গাটা, এই তো। তাহলে ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ, এটা কমন রেখে দাও, এটা প্রত্যেকটা লাইনে কমন থাকবে। ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ধর্ম, বাই হুইচ, হ্যাঁ, বাট হুইচ ইট ক্যান বি ড্রন, ইট ক্যান বি, এটা হতে পারে, ড্রন, ইট ক্যান বি ড্রন ইনটু দ্য থিন সিট, পাতলা সিটে তৈরি হতে পারে। ইট ক্যান বি ড্রন ইনটু ওয়ের, অর ইলংগেটেড, এটা কি হবে না, এটা তারের আকারের মধ্যে তৈরি হবে, তারের আকারের মতন তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ, তারের ইলংগেটেড হবে, তারের আকারের মতন ইলংগেটেড হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা যদি তারের আকারের মধ্যে, একটা তারের আকারের মধ্যে হয়, কপারটা প্রথমে র মেটেরিয়াল থাকে, সেটা তারের মতন তৈরি করা হয়, ওটাই লিখেছি। ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ, যেটি ইট ক্যান বি ড্রন ইনটু দ্য ওয়্যার বা ইলংগেটেড, এটা কি হয় না, এটা টেনে পর একটা ইলংগেটেড বা ওয়্যারের আকারে তৈরি করা হয়, দ্যাট ইজ কল, এটাকে বলে ডাক্টিলিটি। মনে রাখবে, বিফোর বিফোর র্যাপচার টেক প্লেস, মানে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত, মানে এমন টানতে টানতে, এমন আতুর টানতে টানতে ভেঙে গেল, ভেঙে আগে পর্যন্ত সেটা কোন ধর্ম মেনে চলবে? ডাক্টিলিটি। ভেঙে গেলে সেটা মানবে না, ভেঙে গেল মানে র্যাপচার হয়ে গেল, তাহলে ওই জন্য লিখেছি বিফোর র্যাপচার টেক প্লেস, মানে র্যাপচার হওয়ার আগে পর্যন্ত যদি এটা পাতলা তারের মতন তৈরি করা হয়, এটা ওয়ার্কপিস টেনে করা হয়, সেটা কোন ধর্ম মেনে চলে? দ্যাট ইজ কল ডাক্টিলিটি। ঠিক আছে, এর উল্টোটা হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি, আচ্ছা এখানে পড়িয়ে দিচ্ছি, সরি উল্টোটা হচ্ছে প্লাস্টিসিটি বলে ফেললাম, সরি, ব্রিটিলনেস, প্লাস্টিসিটি বলে ফেললাম, ব্রিটিলনেস, এর উল্টোটা হচ্ছে ব্রিটিলনেস। ঠিক আছে, তাহলে ব্রিটিলনেসটা কি হচ্ছে না, ব্রিটিলনেস এমন একটা মানে ম্যাটেরিয়ালের ধর্ম যেটার মধ্যে কোনো ডাক্টিলিটি ধর্ম থাকবে না, উল্টো ডাক্টিলিটি ধর্ম থাকবে না, ডাক্টিলিটি ধর্ম আছে, ডাক্টিলিটি ধর্ম নেই, মানে এটা কি হবে, এটা যখনই টানতে যাবে তখনই এটা ব্রেক করে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এটা যেমন টানছে, এটা একটা পাতলা তারের আকারে তৈরি হচ্ছে বা ইলংগেটেড হচ্ছে, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত ওটা ওইরকম না, ওটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এটা লাইনটা কমন না, ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ, লাইনটা কমন লাগবে। পেনটার কালি শেষ হয়েছে, হ্যাঁ, ইট ক্যান বি ব্রেক, এটা ম্যাটেরিয়ালটা ধর্ম, যার ধর্মের সাহায্যে কি হচ্ছে, এটা ব্রেক হয়ে যাচ্ছে বা ডেভেলপ ক্র্যাক তৈরি হচ্ছে, ব্রেক অথবা ক্র্যাক তৈরি, ইট ক্যান বি ব্রেক অথবা ক্র্যাক ধরা পড়ে। ঠিক আছে, এর মধ্যে কি হচ্ছে, ব্রেক কিংবা ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, যখন তুমি এর মধ্যে লোডটা চাপাবে বা টানবে, টানা শুরু করবে, এই যে এটাকে প্রোডাক্টটাকে আছে, এই প্রোডাক্টটার মধ্যে এই প্রোডাক্টটা ওয়ার্কপিস আছে, এটাকে যেই তুমি টানতে শুরু করবে, এদিকে ফোর্স দিবে, সেটা কি হবে, ব্রেক হয়ে যাবে, সোনাটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, আফটার লোডেড যখন তুমি লোড দিতে শুরু করবে, সেটা কি হয়ে ভেঙে যাচ্ছে, এই ধর্মটাকে বলা হয় ব্রিটলনেস। কি বলা হয়? ব্রিটলনেস। ক্লিয়ার? ডাক্টিলিটি হচ্ছে ওয়্যারের আকারে তৈরি হবে বিফোর র্যাপচার টেক প্লেস আগে পর্যন্ত, আর বাট ব্রিটলনেস কি হচ্ছে, তুমি যদি লোড দাও তাহলে এটা সঙ্গে সঙ্গে কি ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল যদি ইঞ্জিনিয়ারিং এক্সাম্পল বলবে, কাস্ট আয়রনটা পড়াবো, কাস্ট আয়রন যেটা কার্বন পার্সেন্টেজ থাকে 6.67% কার্বন পার্সেন্টেজ থাকে, এগুলো পড়বো আমরা, কাস্ট আয়রন কি, স্টিল কি পড়বো, নামটা জেনে রাখো, কাস্ট আয়রন এক্সাম্পল। ঠিক আছে, ওকে, আর কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত কারোর? চট করে বলো।
কোনো অসুবিধা আছে? না স্যার ক্লিয়ার, ওকে ভেরি গুড। চলো নেক্সট পড়বো ফ্যাটিক। ফ্যাটিক কি হচ্ছে? ফ্যাটিক হচ্ছে একটা ধর্ম, মেটেরিয়াল একটা ধর্ম। ধরো একটা মেটেরিয়াল আছে, এটা একটা মেটাল আছে। ওজন মেশিন দেখেছো? ওজন মেশিনের মধ্যে ফ্যাটিক ধর্ম দেখা যায়। মানে এই ম্যাটেরিয়ালটার উপর, এটা হচ্ছে, এটা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালটা আছে, যেগুলো ম্যাটেরিয়াল তৈরি করা, কন্টিনিউ লোড, তুমি এর উপর ওজন মেশিনের উপর কন্টিনিউ লোড চাপানো হচ্ছে, অথবা রিপিটেবল লোড, একই লোডকে বারবার চাপানো হচ্ছে, রিপিটেবল কন্টিনিউ লোড অথবা রিপিটেবল লোড যদি বারবার কন্টিনিউ চাপানো হয়, তারপরে ম্যাটেরিয়ালের কোনো ক্ষতি হয় না, ম্যাটেরিয়ালটা ক্ষতি বাধা দেয়, ক্ষতি হতে বাধা দেয়। কারণ কোন ধর্মের জন্য বাধা দেয়? সেটা হচ্ছে ফ্যাটিক ধর্মের জন্য। কোন ধর্মের জন্য বাধা দেয়? সেটা হচ্ছে ফ্যাটিক ধর্মের জন্য। ঠিক আছে, তাহলে ডেফিনিশন কি লাগে? ফ্যাটিক কাকে বলে না, ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল, লাইনটা কমন, it is the properties of the material to resist, বাধা দেয়। কাকে বাধা দেয়? ম্যাটেরিয়ালটা কাকে বাধা দেয়? কোন ধর্মটাকে, কোন ধর্মের জন্য? যাতে রিপিটেবল বা যদি ফ্ল্যাকচুয়েশন লোড বারবার পড়ে তার যে ভেঙে না যায়, সেটাকে বাধা দেয়। তাহলে টু রেজিস্ট রিপিটেবল লোড অথবা ফ্ল্যাকচুয়েশন লোড। ফ্ল্যাকচুয়েশন লোড, ফ্ল্যাকচুয়েশন মানে কি? সেম লোড কখনো পড়বে না, ফ্ল্যাকচুয়েশন অথবা রিপিটেবল লোড। ফ্ল্যাকচুয়েশন লোড মানে হচ্ছে সেম লোড কি হবে, কখনোই পড়বে না, আলাদা আলাদা লোড পড়বে। সেম লোড মানে 19 কেজি, 20 কেজি, ফ্ল্যাকচুয়েশন হয় 22 কেজি, 25 কেজি, 26 কেজি, 28 কেজি, সেই বারবার লোড গুলো চেঞ্জ হচ্ছে, তখন সেই একটা ম্যাটেরিয়ালটা ধর্ম থাকবে, সেটার জন্য বাধা দিচ্ছে, নয়তো ম্যাটেরিয়ালটা ভেঙে যাবে। প্লাস্টিক উপর চাপলে কি হয়? প্লাস্টিকটা ভেঙে যাবে। তো সেই ম্যাটেরিয়ালটা যাতে না ভাঙে, তার জন্য এই ধর্মটা কাজে লাগানো হয়, যেটাকে ফ্যাটিক। ফ্যাটিক হচ্ছে ম্যাটেরিয়াল একটা ধর্ম, যেটা বাধা দেয়, রেজিস্ট মানে বাধা দেয় কাকে? রিপিটেবল বা ফ্ল্যাকচুয়েশন লোডকে বাধা দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রিপ। ক্রিপ কি জিনিস? ক্রিপও হচ্ছে একটা ম্যাটেরিয়াল একটা ধর্ম। ক্রিপ কি হচ্ছে? ম্যাটেরিয়াল একটা ধর্ম। এটা কি করা হয়? এটা তুমি বড় বড় দেখবে পাওয়ার প্ল্যান্টে, তুমি পড়বে এটা সম্বন্ধে, এখনো পড়োনি। বড় বড় পাওয়ার প্ল্যান্টে প্রচুর ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 1000, 2000, 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাটেরিয়ালটা গলতে থাকে বড় বড় পাওয়ার প্ল্যান্টে ক্ষেত্রে দেখবে। তাহলে সে টেম্পারেচারটাকে কি হচ্ছে, ওই যে মেটেরিয়ালটা তৈরি করেছে সেই মেটেরিয়ালের উপর যেটা ফার্নেস, একটা ফার্নেস মানে বয়লার, বয়লারের ভেতর কি হবে? প্রচুর পরিমাণ টেম্পারেচার থাকে। বয়লার নাম শুনছো, তোমাদের সিলেবাসে আছে, থার্মালে পড়াবো। বয়লারের কাজ হচ্ছে স্টিমটাকে জেনারেট করা। বয়লারের কাজ কি হচ্ছে? স্টিম জেনারেট করা। তো বয়লারের ভিতরে আগুন, প্রচুর টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটাকে বাধা দেয় যাতে টেম্পারেচারটার পর মেটালটা গলে না যায়। এমন ম্যাটেরিয়াল তৈরি করা হয়, যে ম্যাটেরিয়ালের পর এমন ম্যাটেরিয়াল তৈরি করা হয়, ধরো বয়লার, বয়লার যে সেলটা এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করা হয় যাতে কি হয়, এত হাই টেম্পারেচারও সেলটা গলে না যায় না, বাধা দেয়। কারণ বয়লারের কাজ হচ্ছে স্টিম উৎপন্ন করা, পুরোটাই আগুনের খেলা। এটা আমরা বলবো থার্মালে, এটা এই সাবজেক্টটা আছে তোমাদের, বয়লারটা আছে, এবারে পড়াবো। বয়লার, টারবাইন, টারবাইনটা পরের সেমিস্টার আছে, এই সেমিস্টার নেই। তাহলে কি আছে? ইট ইজ দ্য প্রপার্টি টু, ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল, হচ্ছে একটা ধর্ম টু রেজিস্ট হাই অ্যান্ড টু রেজিস্ট হাই or extremely high temperature, হাই টেম্পারেচার। এই যে এক্সট্রিমলি হাই টেম্পারেচার হচ্ছে, তার ফলে ম্যাটেরিয়ালটা যদি যাতে ক্ষতি না হয়, সেই ধর্মটাকে বজায় রাখার জন্য কোন ধর্ম কাজ করে? দ্যাট ইজ কল্ড ক্রিপ ধর্ম কাজ করে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা তো বলো, চট করে বলো। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা কারো? নেক্সট হচ্ছে হার্ডনেস। কারো অসুবিধা নেই, ওকে ভেরি গুড। সায়ন কি বলেছে? সায়ন দত্ত বলছে যে আরেকবার বলুন। দেখো, ক্রিপ হচ্ছে আমার একটা ধর্ম, ম্যাটেরিয়াল প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল, আলাদা আলাদা ধর্ম থাকবে, সেই ধর্ম অনুযায়ী আমরা ম্যাটেরিয়াল ইউজ করবো ইন্ডাস্ট্রিতে। যেমন যেমন যেখানে প্লাস্টিক লাগবে সেখানে প্লাস্টিক ইউজ করবো, যেখানে স্টিল লাগবে সেখানে স্টিল ইউজ করবো।
তার উপরে পয়সা দাম কমা করা হয়, ঠিক আছে। তো ক্রিপ হচ্ছে এমন একটা ধর্ম যেটা কি করে, হাই টেম্পারেচারটাকে বাধা দেয়, যাতে টেম্পারেচারের ফলে মেটালটা গলে না যায়, সেই গলে যেতে না যায় সেই ধর্মটা কি করে, ওই টেম্পারেচারটাকে গলে যেতে না যায় ওই ধর্মর সাহায্যে বাধা দিচ্ছে। এবার ধর্মটা তো অটোমেটিক আসে না, ধর্মটা তো অটোমেটিক আসে না, ধর্মটা কিভাবে আসে, অটোমেটিক আসে না। তো তার মধ্যে কিছু নিশ্চয়ই আমাদের যেগুলো ম্যাটেরিয়াল ইউজ করবো কম বাড়া বাড়া কমা থাকবে, সেগুলো পরে পুরো বাড়া কমা। আমরা হচ্ছে এখন পড়ছি প্রপার্টির সম্বন্ধে, ধর্মটা কি কাজ করে, কোন ধর্মের কি কাজ সেটা সম্বন্ধে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে হার্ডনেস। হার্ডনেস কি হচ্ছে, ধরো একটা বডি আছে, দেখবে কাঁচ, ভালো কাঁচ দেখেছো, গ্লাস, ভালো গ্লাস দেখবে, যেগুলো মেট্রো রেলে ফেট্রো রেলে থাকে, মেট্রো রেলে থাকে, বা বাসে দেখেছো, বাসের কাঁচটা দেখেছো, বাসের কাঁচ উপরে দেখবে, বাসে আমি এক্সাম্পল বলছি, বাসেরটা আরো ভালো কাঁচ আছে, বাসের কাঁচটা দেখবে, বাসের কাঁচটা উপরের মধ্যে হট করে ছোট 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 বরফ যদি পড়ে, বৃষ্টির বরফ গুলো, বাসের কাঁচটাকে ভেঙে যায়, বাসের কাঁচটাকে ভেঙে যায়, কখনোই ভাঙে না। কেন ভাঙে না, না সেটা একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা ধর্ম আছে, সেই ধর্মের সাহায্যে কি করে কাঁচটা কি করে রক্ষা করে, যাতে গর্ত হতে না পারে, সেই ধর্মটার সাহায্যে রক্ষা করে। যার যত ভালো হার্ডনেস থাকে, হার্ডনেস যার যত ভালো, তার তত ক্ষয় কার্য কম হয়, গর্তটা কম পড়ে, তাই না। তাহলে ইট ইজ হচ্ছে প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ, প্রপার্টি বাই হুইচ ইট ইজ এবেল, এটা হয় সক্ষম, টু রেজিস্ট বাধা দিতে, কাকে বাধা দিতে, যাতে গর্ত না পড়ে, বডিটার উপর গর্ত না পড়ে, পেনিট্রেশন না হয়, তার জন্য সেটাকে বাধা দেয়। টু রেজিস্ট অ্যাব্রাশন, ঘর্ষণ যাতে না হয়, ঘর্ষণ, অ্যাব্রাশন এন্ড পেনিট্রেশন বাই দ্য বডি। পেনিট্রেশন মানে গর্ত, গর্ত কিংবা ঘর্ষণ যাতে না হয় বাই দ্য বডিতে, সেগুলো বাধা দেওয়ার জন্য কোন ধর্ম কাজ করে, দ্যাট ইজ কল হার্ডনেস। যার যত বেশি হার্ডনেস হবে তার ঘর্ষণ হট করে চলে গেল, যেমন আমি এই দেয়ালটা এটার উপর দেখো, এটার উপর এটা কি করলাম, এটার উপর ঘষে দিলাম, হাতটা ঘষে দিলাম এর উপর, হাতটা এর ঘষে দিলাম, যে দাগ পড়ে যায়, তাহলে এটা কি হবে, এটা গর্ত ঘর্ষণটাকে বোঝাচ্ছে। এটা কাঁচে, ভালো কাঁচের উপর ঘষবে হাত দিয়ে, বোঝাবে না, বিকজ তার পেনিট্রেশন ক্ষমতা অনেক বেশি, তার তার হার্ডনেসের ক্ষমতা অনেক বেশি, দ্যাট ইজ কল হার্ডনেস। ক্লিয়ার, বোঝা গেছে। চল, নেক্সট হচ্ছে ফ্যাট। কি বললাম, টাফনেস, নেক্সট হচ্ছে টাফনেস। টাফনেস ধর্মটা কি, টাফনেস হচ্ছে ম্যাটেরিয়াল একটা ধর্ম। মনে করো অমুক নামে, এখানে ধরলাম সৌমেন নামে কোন একটা ছেলে আছে, সৌমেন নামে সে সে 50 কিলো চালের বস্তা উঠাতে পারে, বা 30 কিলো, 50 30 কিলো চালের বস্তা উঠাতে পারে, 30 কিলো পর্যন্ত চালের অবস্থা উঠাতে পারে, 31 কিলো হলে পারবে না। তার মানে কি, তার মানে সে 2 কিলো পারবে, 3 কিলো পারবে, 4 কিলো পারবে। যে 30 কিলো উঠাতে পারে সে 3 কিলো পারবে, সে 10 কিলো চালের বস্তা উঠাতে পারবে, সে 15 কিলো পারবে, বাট ম্যাক্সিমাম কতটা এনার্জি উঠাতে পারে, দ্যাট ইজ কল 30 কিলো। তাহলে যে ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম ক্ষমতা, ম্যাক্সিমাম পর্যন্ত ধরে রেজিস্ট বাধা দিতে পারে, ম্যাক্সিমাম পর্যন্ত সে ভাগবে না, বাধা দিতে পারে, সেটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ কল টাফনেস। ক্লিয়ার, বোঝা গেছে। কোথায় গেল, বোঝা গেছে, হ্যাঁ না না উত্তরটা দাও, না ঘুমিয়ে গেলে সবাই। আচ্ছা বোঝা গেছে, ওকে ভেরি গুড, মেসেজ করে দাও তাহলেই হবে। তাহলে তাহলে কি হবে, ইট ইজ দ্য প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ ইট ইট ক্যান অ্যাবজর্ব, সে অ্যাবজর্ব করতে পারে, ইট ক্যান অ্যাবজর্ব ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি মনে করো এই 30 কিলো উঠাতে পারে, তাহলে ম্যাক্সিমাম এনার্জি কত, সে অ্যাবজর্ব করতে পারবে 30 কিলো পর্যন্ত, 30 কিলো পর্যন্ত সে ভাঙবে না, 31 কিলো হলে ভেঙে যাবে। তাহলে বিফোর র্যাপচার, র্যাপচারের আগে পর্যন্ত, র্যাপচারের আগে পর্যন্ত, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সে 30 কিলো পর্যন্ত কি করতে, সে অ্যাবজর্ব করতে পারে, সেটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ কল্ড টাফনেস। টাফনেস কি হচ্ছে, ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ ইট ক্যান অ্যাবজর্ব
ম্যাক্সিমাম এনার্জি বিফোর র্যাপচার, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত যে ম্যাক্সিমাম এনার্জি পর্যন্ত আমরা মানে ম্যাক্সিমাম এনার্জি পর্যন্ত আমরা নিতে পারবো, সেই ক্ষমতাটাকে, সেই প্রপার্টি ধর্মটাকে বলা হয় আমাদের দ্যাট ইজ কল টাফনেস। ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে স্টিফনেস। চলো স্টিফনেস পড়ি। হোয়াট ইজ দ্য স্টিফনেস? নেক্সট হচ্ছে স্টিফনেস, যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? এস দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে। হ্যাঁ, স্টিফনেস কি? স্টিফনেস হচ্ছে ম্যাটেরিয়াল ধর্ম যাতে লোড পড়লে ভেঙে না যায়, মানে লোড পড়লে ডিফর্মেশন হতে বাধা দেয়। ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ, এটা হচ্ছে যেটা লোড পড়লে কি বলবো? বাধা দেয়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল টু রেজিস্ট, বাধা দেয় কি হতে? ডিফর্মেশন। যেটা বাধা দেয় কি হতে? ডিফর্মেশন হতে। সেটা কি হতে বাধা দেয়? যাতে ডিফর্মেশন না হয়ে যায় আন্ডার দ্য অ্যাকশন অফ লোড। লোড দিলে যাতে ডিফর্মেশন না হয়ে যায়, লোড দিলে যাতে ভেঙে না যায়। প্লাস্টিকের মধ্যে লোড দিলে প্লাস্টিক ভেঙে যেতে পারে, তো স্টিলের কি ভাঙে? তাহলে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল থাকবে সে ম্যাটেরিয়ালটা কি ধর্মটা নিশ্চয়ই বোঝায় থাকবে আন্ডার দ্য অ্যাকশন অফ লোড। লোড দিলেই ডিফর্মেশন যাতে না হয়, লোড পড়লে ডিফর্মেশন যাতে না হয়, সেই ডিফর্মেশনটা ভেঙে যাতে না যায়, সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা যে ধর্ম আছে সেটাকে বলে ম্যাটেরিয়াল, সেটাকে বলে স্টিফনেস। স্টিফনেস এস ইজ ইকুয়াল টু হচ্ছে ডিফর্মেশন পার বাই লোড। হ্যাঁ, লোড বাই ডিফর্মেশন। তাহলে লোড বাই ডিফর্মেশন। লোড বাই ডিফর্মেশন, দ্যাট ইজ কল্ড স্টিফনেস। ক্লিয়ার? আশা করি এটা কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত কারো? এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে বলো? দেখে নাও, ক্লাস বোঝা যাচ্ছে তো? সব সাবজেক্ট বোঝা যাচ্ছে? কোনো সাবজেক্ট বাকি আছে যেটা বোঝা যাচ্ছে না? আমি এতক্ষণ 3টে সাবজেক্ট পড়াচ্ছি, এখনো ম্যানুফ্যাকচারিং ঢুকিনি। ম্যানুফ্যাকচারিং আর তোমার ম্যাটেরিয়াল সায়েন্স এমনি বোঝা যাবে, ওটা থিওরি পেপার, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। মেন তুমি লক্ষ্য করে থার্মাল বোঝাচ্ছে কিনা, থার্মালের মতন পেপার যদি বুঝতে পারো তাহলে অটোমেটিক বাকি থার্মাল সব এগুলো ইম্পর্টেন্ট পেপার না? পড়া আসলো, এবারে ক্লাসিফিকেশন ওটা পড়ি। চলো। আচ্ছা, ক্লাস, হ্যাঁ ড্রয়িংও পড়ানো হবে। ড্রয়িংটা আমি বলেছি মিডিল পরের থেকে শুরু হবে, একটু কলেজগুলো সব খুলে যাক, অনেক কলেজ। ক্লাসিফিকেশন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসিফিকেশন। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে মেটালস, একটাকে বলে নন মেটাল। ভালো করে শুনবে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালি কটা ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে মেটালস, একটাকে বলে নন মেটালস। মেটালস, একটাকে বলে নন মেটাল। ঠিক আছে। আচ্ছা, মেটাল, মেটাল জিনিসগুলো কি, নন মেটাল জিনিসগুলো কি? মেটাল মানে হচ্ছে যে কোনো মেটাল হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, আয়রন হতে পারে, এগুলো সব মেটালের মধ্যে পড়ছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি লিখবে? মেটালের মধ্যে কি কি পড়ছে? অ্যালুমিনিয়াম হতে পারে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে, আয়রন থাকলে স্টিল থাকবে, এগুলো সব স্টিল ইত্যাদি হচ্ছে সব মেটালের মধ্যে পড়ছে। নন মেটালের মধ্যে কি হচ্ছে? যেগুলো মেটাল হয়, যেমন রাবার, প্লাস্টিক, রাবার, প্লাস্টিক, কার্বন, এগুলো হচ্ছে ইত্যাদি হচ্ছে কি নন মেটালের মধ্যে পড়ছে, যেগুলো মেটাল নয়। তোমরা ছোটবেলায় পড়েছো, এটা আমার বলার দরকার নেই। মেটাল আর নন মেটাল মধ্যে, মেটাল মধ্যে হচ্ছে যেগুলো আমাদের মেটালের মধ্যে পড়ছে, যেগুলো আমাদের ফ্রাস আর নন ফ্রাস দুটো মিলিয়ে থাকে, দ্যাট ইজ কল মেটালের মধ্যে পড়ছে। আর যার মধ্যে কিছুই থাকে না সেগুলোর মধ্যে, যেমন হচ্ছে প্লাস্টিক, লেদার, রাবার, কার্বন, এগুলো হচ্ছে নন মেটাল। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে মেটালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফেরাস আর একটা হচ্ছে নন ফেরাস। ঠিক আছে, ভালো করে শুনবে, একটাকে বলে ফেরাস, একটাকে হচ্ছে নন ফেরাস। ফেরাস কাকে বলে, নন ফেরাস কাকে বলে? ফেরাস মানে হচ্ছে মেন, মেন যেটা থাকবে দ্যাট ইজ কল আয়রন, Fe। তাহলে মেন প্রাইমারি কম্পোনেন্ট কি থাকবে? দ্যাট ইজ কল আয়রন।
আর এটা মেইন কম্পোনেন্ট আয়রন থাকবে না, আয়রন থাকলেও 1% লেস। যদি কোনো জায়গায় আয়রন থাকে সেটা সবসময় লেস দেন দ্য 1%। মেইন কম্পোনেন্টের মধ্যে কখনোই আয়রন থাকবে না। আবার বলছি, যদিও থাকে খুবই সামান্য পরিমাণ, 0.05, 0.06, 0.08 এরকম। আর এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আয়রন, মেইন কম্পোনেন্ট, প্রাইমারি এলিমেন্ট মেইন কম্পোনেন্ট থাকবে আয়রন দিয়ে। আর এটা মেইন কম্পোনেন্ট থাকবে, ডু নট কন্টেন আয়রন, আয়রন থাকবে না। যদিও থাকে তাহলে কি বলবো, লেস দেন দ্য 1% যখন পয়েন্টে থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দুটো ভাগে ভাগ করেছে, মেটাল এন্ড নন মেটালস। মেটাল মধ্যে পড়ছে যেমন হচ্ছে আমরা জানি মেটাল আর নন মেটাল, এই জিনিসটা জানি। এই মেটালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা বলে ফেরাস, একটা হলো নন ফেরাস। ফেরাসের মধ্যে বলছে মেইন কম্পোনেন্ট কি থাকবে, দ্যাট ইজ কল আয়রন। আর নন ফেরাসের মধ্যে মেইন কম্পোনেন্ট কি থাকবে, দ্যাট ইজ কল আয়রন থাকবে না। তাহলে যদি বলে ফেরাস মেটেরিয়াল কাকে বলে, ফেরাস মেটেরিয়াল হচ্ছে দ্য মেটেরিয়াল যেটা মেইন কম্পোনেন্ট, মেইন প্রাইমারি এলিমেন্ট ইজ দ্য আয়রন, দ্যাট ইজ কল ফেরাস মেটেরিয়াল। আর যেটা প্রাইমারি এলিমেন্ট ডু নট কন্টেন দ্য আয়রন, দ্যাট ইজ কল নন ফেরাস মেটেরিয়াল। যদি বলে ফেরাস নন ফেরাস মেটেরিয়াল এক্সাম্পল বলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এক্সাম্পল বলো। তো যেটা আয়রন থাকে না, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, যেমন হচ্ছে কপার, যেমন হচ্ছে ব্রাস, যেমন হচ্ছে ব্রোঞ্জ, এগুলো সব হচ্ছে আমাদের নন ফেরাস মেটেরিয়াল। এটা আমরা পড়বো, এগুলো থেকে কোশ্চেন আসে। ব্রাস কি জিনিস থাকে, কত পার্সেন্টেজ ব্রাস থাকে, মানে কম্পোজিশন গুলো পড়বো। মেটেরিয়াল সায়েন্সের মেইন ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কম্পোজিশন, ভালো করে পড়বে কম্পোজিশন, ঠিক আছে? অ্যালুমিনিয়াম, কপার, ব্রাস, ব্রোঞ্জ এগুলো আমরা সম্বন্ধে পড়বো, আমরা আসবে ক্লাসে। আর যেমন আয়রন, মেইন কম্পোনেন্ট যেটা আয়রন থাকবে, যেমন এক্সাম্পল কি হচ্ছে স্টিল, স্টিল পড়বো আমরা, কাস্ট আয়রন পড়বো, এগুলো পড়বো, সব বোঝাবো কাস্ট আয়রন কি জিনিস, কি কম্পোনেন্ট থাকে, রড আয়রন পড়বো ইত্যাদি, আরো অনেক কিছু পড়বো, রড আয়রন অনেক কিছু পড়বো। দ্যাট ইজ দা, এগুলোতে মেইন কম্পোজিশন কি থাকে, দ্যাট ইজ কল আয়রন। ঠিক আছে? কোনো অসুবিধা কারণ? কারো কোনো অসুবিধা বলবে? স্যার ক্লিয়ার, ভেরি গুড। নোটসটা পেয়ে যাবে, রাত্রের দিকে পেয়ে যাবে। নোটসটা রাত্রের দিকে পাঠিয়ে দেবো, রাত 11টা 12টা হলেও পাঠিয়ে দেবো। রেডি করতে হবে, রেডি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? টাইম দিতে হবে। আর কালকে রাত্রে বলেছিলাম অ্যাপে পেয়ে যাবে, আজকেও পেয়ে যাবে মোটামুটি 11টা। যদি শরীর ভালো থাকে, দুটো ব্যাচ আছে, 2-3টে ব্যাচ পড়িয়ে পর শরীর ভালো থাকলে রাত 12টার মধ্যে তোমাদের আপলোড হয়ে যাবে, নাহলে কাল সকালে। মোস্ট প্রবাবলি লেকচারটা রাত্রে আপলোড হয়ে যাবে, মোস্ট প্রবাবলি, চেষ্টা করবো। ঠিক আছে? টাইম থাকে না, না টাইমের অভাব। আর সকাল থেকে সেই 9টার মধ্যে আপলোড হলে হলো, 9টার পর আমি চলে যাই কলেজ, তাহলে আর টাইম পাই না, সেই রাতের দিকে আপলোড করতে হয়, ওটাই হচ্ছে প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্টিল, এখানে স্টিলটা পরে পড়বো, তো স্টিলটার একটা কোশ্চেন বলে দিই, ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টিল কি দিয়ে তৈরি করা হয়? আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস মানে প্রত্যেকটা মুভমেন্টে আমরা স্টিলের প্রয়োজন, প্রত্যেকটা মুভমেন্ট, তোমরা জানো ভালো করে। স্টিলটা কি দিয়ে তৈরি? স্টিলটা তৈরি হচ্ছে আয়রন প্লাস কার্বন দিয়ে, মনে রাখবে, আয়রন প্লাস কার্বন। মানে আয়রন হচ্ছে মেটালের মধ্যে পড়ছে, আর নন মেটালিক হচ্ছে কার্বন, that is carbon. তাহলে স্টিল ইজ দ্য মেইন কম্পোনেন্ট, ইট ইজ দ্য মিক্সচার অফ আয়রন প্লাস কার্বন। এটা কার কার মিক্সচার হচ্ছে? আয়রন প্লাস কার্বনের মিক্সচার। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা আমরা পড়বো, এটা অনেক ডিটেলসে পড়বো, এটা মেইনলি পড়বো এরপরে। ঠিক আছে? মেইন কম্পোজিশন হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে 1529°C। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিয়ে আয়রন কার্বন ডায়াগ্রাম আছে, আমরা পড়বো, আয়রন কার্বন ডায়াগ্রাম সবকিছু পড়বো। হ্যাঁ, টাইম লাগবে, এক একটা টাইম লাগবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মেন কম্পোজিশন হচ্ছে, মেন মেল্টিং পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য। এখান থেকে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, স্টিল আমাদের কি কি কম্পোজিশন দিয়ে তৈরি, বলবে আয়রন, মেন কম্পোজিশন হচ্ছে আয়রন প্লাস কার্বন, তাছাড়া অন্যান্য কিছু আছে, অল্প পরিমাণে আছে, কিন্তু মেন কম্পোজিশন হচ্ছে আয়রন আর কার্বন। ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হচ্ছে এর মেল্টিং পয়েন্ট কত হচ্ছে? 1539°C। 1539° সে মেল্ট হতে শুরু করে। 1539 ঠিক আছে, তারপর পুরো 1539 পর্যন্ত সে মেল্ট হয়ে যায়, মানে গলে যায়। 1539 পর্যন্ত, তার আগে পর্যন্ত সে গলতে শুরু করে, কিন্তু গলে, পুরোপুরি গলে না। 1539 যখন পেরিয়ে যায় তখন পুরোপুরি গলে যায়। অনেক বই এটা 1540 দিয়ে থাকতে পারে, অনেক বই এটা 1535 দিয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। মেনলি তুমি যেটা বলছো সেটা মনে রাখো। একটা কথা মনে রাখবে, ম্যাটেরিয়াল সায়েন্সে এই চ্যাপ্টারটা তোমরা আছে, সেটা টেম্পারেচার আর কম্পোজিশন, মানে কত পার্সেন্টেজ আছে মেটেরিয়াল, সেটা কোনোদিন সবারই সাথে মিলবে না। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আলাদা আলাদা দিয়ে থাকবে, মিলে যাবে মানে একদম পারফেক্টলি মিলবে না।
এটা ডিফারেন্সটা খুব বেশি থাকবে না, তেমনি একদম পারফেক্ট মিলবে না। মনে রাখবে ম্যাটেরিয়াল সায়েন্সের টেম্পারেচার আর কম্পোজিশন কোনোদিন একদম পারফেক্টলি মিলবে না, প্রত্যেকটা বই আলাদা আলাদা থাকবে, বাট তাদের ডিফারেন্সটা খুব বেশি থাকবে না, অল্প পরিমাণ ডিফারেন্স থাকবে কিন্তু থাকবে। ঠিক আছে, মনে রাখবে। তাই তুমি বলবে আমি স্যার 1539 পড়াচ্ছি, কোনো স্যার 1540 পড়ে, স্যার অমুক স্যার 1540 পড়েছে, আমি 1539 পড়েছে, হ্যাঁ পড়াতে পারে, তার মানে যে আমি ভুল পড়াচ্ছি সেটা নয়। ক্লিয়ার? ওকে। 1539 ডিগ্রি সেন্টিগ্রেড মিক্সচার অফ আয়রন প্লাস কার্বন, আর আমাদের আয়রন প্লাস কার্বন ডায়াগ্রাম হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে টেম্পারেচার প্লাস কার্বন, বাস আর কিছু না আপাতত। আর কোনো অসুবিধা? আজকে একটু দিয়ে দিলাম, একটু বেসিকটা পড়িয়ে দিলাম, কাল থেকে শুরু হবে ক্লাস। কারো কোনো অসুবিধা আছে ক্লাস সম্বন্ধে আজকে যারা পড়ালাম? না। আমরা থার্মাল যদি বলো, থার্মালে কটা হয়ে গেছে মোটামুটি? থার্মালে 8টা লেকচার থেকে চলে গেছে, লেকচার 8 হয়ে গেছে। থার্মাল দুটো ইউনিট একসাথে চলছে, ইউনিট 1 2। এটা যদি পড়ো সম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, আমাদের লেকচার 4 থেকে গেছে, লেকচার 4 নম্বর লেকচার থেকে হয়ে গেছে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শুরু করেছি, এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সরি মেকানিক্স বলছি, সেটা একটা লেকচার হয়ে গেল, কালকে নেক্সট লেকচার করাবো, ঠিক আছে, তারপর আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করে দেবো। ক্লিয়ার? তারপর আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করে দেবো। এখনো পর্যন্ত অনেক ছেলে অ্যাডমিশন নিচ্ছে, অনেক পিছিয়ে আছে, তোমরা ডেলি দেখতে পাচ্ছ দুটো গ্রুপ, তোমাদের 200 জনের উপর ক্লাস হয়ে গেছে, তোমাদের অলমোস্ট স্টুডেন্ট 200 জন পেরিয়ে গেছে, যেটা বলছিলাম, কত অলমোস্ট 200 স্টুডেন্ট ক্রস করে গেছে। হ্যাঁ এখনো অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন নিচ্ছে, অনেকেই অ্যাডমিশন নিচ্ছে, বাট লেট করছে কেন সেটা বুঝতে পারছি না। যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ে নিও, আর যদি না বলো আমি নিজে স্টাডি করব বা কলেজে, সেটা খুব ভালো কথা, নিজেও স্টাডি করতে পারো, যেখানেই তুমি পড়বে নিজে পড়ো, অন্যান্য কোচিং পড়ো, আমার কাছে পড়ো, একটা কথাই মনে রাখবে, তুমি মেকানিক্যাল নিয়ে পড়ছো, মেকানিক্যাল কিন্তু প্রপার নলেজ নিয়ে যাবে যেখানেই পড়ো, কোনো ক্লাস যেমন ফাঁকি না যায়, যেখানে পড়ানো হচ্ছে না সেখানে পড়ার দরকার নেই, যেখানে কলেজেও খুব ভালো পড়ানো হয়, অন্যান্য কোচিংও ভালো পড়ানো হয়, আমার কাছেও পড়ানো হয়, যেখানেই নেবে ভালোভাবে ক্লাস করবে, বিকজ টেকনিক্যাল, যত ভালো টেকনিক্যাল, এটা টেকনিক্যাল সাবজেক্ট, যত ভালো তুমি নলেজ গেইন করবে, যত ভালো তুমি নলেজকে গেইন করছো, তত তত তুমি পরবর্তীকালে নিজের চাকরি সিকিউর করছো। তোমার চাকরি প্রাইভেট সেক্টরে ভালো ভালো চাকরি করতে গেলে মেইন দরকার নলেজ, নলেজ যদি না থাকে সে কিন্তু চাকরি নেবে না। তোমরা ডিপ্লোমা পড়তে একটা কারণে এসেছো, যাতে ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি যেমন চাকরি পাই, কেউ বলবে না যে আমি লোকাল কোম্পানিতে চাকরি পাই, 10,000 টাকা 12,000 টাকা বেতনে বলবে না যে আমি চাকরি পাই। সবাই কি ভাববে, যে আমি ভালো ভালো কোম্পানি জিএসডব্লিউ জিএসএল টাটা, টাটা মোটরস থেকে যেগুলো কোম্পানি পেরোল আছে, টাটা স্টিল থেকে আরম্ভ করে, টাটা পাওয়ার থেকে আরম্ভ করে, টাটা কামিন্স থেকে আরম্ভ করে, আদিত্য বিড়লা গ্রুপ থেকে আরম্ভ করে, বিভিন্ন রকম এইচপি থেকে আরম্ভ করে, তারপরে আরো গভর্নমেন্ট জবের জন্য আছে এসএসসি জি, পিএসসি জি, আরআরবি জি থেকে আরম্ভ করে, সেল থেকে আরম্ভ করে, প্রচুর। তো সে সমস্ত জবে তুমি যাতে ভালো নলেজ যদি গেইন করো, তাহলে আলটিমেট ভালো। যেখানে নলেজ গেইন করতে পারছো না সেখানে ওয়েট করো না, তো যত ওয়েট করবে তত নিজেই প্রবলেম পড়বে, ততক্ষণে তুমি শিফট করে যাও, সেটা আমার কাছেই হোক বা অন্য কারো কাছেই হোক, যেখানে নলেজ গেইন করবে সেখানে পড়ো, ওয়েট করো, সব টিচারই ভালো পড়ায়, টাইম দাও তাকে, তোমার ওকে টাইম দাও, ও ঠিক ভালো পড়ায়, সব টিচারই ভালো পড়ায়, কলেজেও খুব ভালো পড়ানো হয়, টিউশনিতেও ভালো পড়ানো, যেখানে খুশি। ঠিক আছে, আজকে আপাতত রাখছি, কালকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, গুড নাইট নাকি? কাল সকালে হতে পারে দেখা, তোমাদের একটা সকালে করাবার আছে, কাল সকালে করাতে পারি, দেখবো, জানিয়ে দেবো রাত্রেবেলায়, ঠিক আছে, একদিন তো সকালে হয় জানো। ঠিক আছে, গুড নাইট, রাখলাম।